নমস্কার। হিমালয় জানা তার রাত্রির বৃষ্টিতে চিরকাল এই নাম দিয়ে 5টি কবিতা আছে। এই একটি নামের অধীনে 5টি কবিতা আছে। কবির নাম হিমালয় জানা, কবিতার নাম রাত্রির বৃষ্টিতে চিরকাল। এখান থেকে এই 5টি কবিতা আমি পড়ার চেষ্টা করছি, দেখি কেমন পড়তে পারি। 1 নম্বর। আর একবার হোক সেই ঝলমল দুঃখ, সেই কোমলতা, রাত 2:30-টের এই সব জট পাকানো আওয়াজ। আলাদা আলাদা করে শুইয়ে দাও সাদা পাতার ওপর। বিরাট মাঠের মাঝখানে সামান্য কয়েকটা পংক্তি যেমন বাঁকিয়ে চুরিয়ে ছড়িয়ে দেয় আকাশ, চিঠির মতো ভাঁজ করে আবার খুলে দেয় সময় তোমার চোখের সামনে। রৌদ্রে মেলে ধরে রোদ, শরীরে শরীর। সারা সূর্য ধরে আমি প্রস্তুত হচ্ছিলাম তোমার জন্য রসের সঞ্চয় কোনো টুসটুসে চামড়ার তলায়, দাঁতের খরতা বুঝে ওঠার আগেই। প্রস্তুত হচ্ছিলাম তোমার জন্য রসের সঞ্চয় কোনো টুসটুসে চামড়ার তলায়, দাঁতের খরতা বুঝে ওঠার আগেই। হলো সেই রক্তারক্তি প্রার্থিত হাহাহিহিময়। আরেকবার কবিতার শুরুতে আরেকবার শব্দটি আছে, আর আমিও আরেকবার কবিতাটি পড়ব। আর একবার হোক সেই ঝলমল দুঃখ, সেই কোমলতা, রাত 2:30-টের এই সব জট পাকানো আওয়াজ। আলাদা আলাদা করে শুইয়ে দাও সাদা পাতার ওপর। বিরাট মাঠের মাঝখানে সামান্য কয়েকটা পংক্তি যেমন বাঁকিয়ে চুরিয়ে ছড়িয়ে দেয় আকাশ, চিঠির মতো ভাঁজ করে আবার খুলে দেয় তোমার চোখের সামনে। রৌদ্রে মেলে ধরে রোদ, শরীরে শরীর। সারা সূর্য ধরে আমি প্রস্তুত হচ্ছিলাম তোমার জন্য রসের সঞ্চয় কোনো টুসটুসে চামড়ার তলায়, দাঁতের খরতা বুঝে ওঠার আগেই। হলো সেই রক্তারক্তি প্রার্থিত হাহাহিহিময়। 2 নম্বর। সব মৃত দিন যদি জেগে ওঠে এই শরীরে আমার, আর জায়গা হবে না গান গেয়ে গেয়ে ভিক্ষে করে বেড়াতে হবে অশরীরী। সব মৃত দিন যদি জেগে ওঠে এই শরীরে আমার, আর জায়গা হবে না গান গেয়ে গেয়ে ভিক্ষে করে বেড়াতে হবে অশরীরী। আত্মার মতোই তবু আত্মা নয়, খুদকাতর শিশ্নে ও নয়নে পারাপার। হবে না নদীটি ওই অশ্রুদগ্ধ একটি মুদ্রার মতো বেজে উঠবে পরলোক জুয়ার টেবিলে। আমি কখনো খেলিনি, আমি ছক্কা আর পাঞ্জা কিছু এখনো চিনি না গড়িমসি। করে করে দিন গেছে, এখন শরীর হারা ঘুরে মরছি জনি দাঁড়ে দাঁড়ে। যখন দ্বীপ্রহরে পাখিও গাইছে না গান, কুকুরটিও ঝিমোচ্ছে ছায়ায়। এই যে পংক্তি সজ্জা আছে, এই পংক্তি সজ্জা কবিতা পাঠে কবিকে পাঠককে নিয়ন্ত্রণ করার কথা। আর তেমনটা নিয়ন্ত্রণ করলে কবিতার কথাগুলো আমার মনে হচ্ছে ঠিকঠাক মতো করে পড়া যাবে না। তাই পাঠককে এবার নিজেকে তার মতো করে পংক্তি সজ্জা করতে হবে। কবিতার বক্তব্যটাকে, কবিতার টেক্সটটাকে ঠিক মতো করে ধরতে গেলে। সব মৃত দিন যদি জেগে ওঠে এই শরীরে আমার, আর জায়গা হবে না গান গেয়ে গেয়ে ভিক্ষে করে বেড়াতে হবে অশরীরী।
আত্মার মতোই, তবু আত্মা নয়, খুঁতকাতর, হিস্নে ও নয়নে পারাপার। হবে না নদীটি ওই অশ্রুদগ্ধ, একটি মুদ্রার মতো বেজে উঠবে পরলোক জুয়ার টেবিলে। আমি কখনো খেলিনি, আমি ছক্কা আর পাঞ্জা কিছু এখনো চিনি না। গড়িমসি করে করে দিন গেছে, এখন শরীর হারা ঘুরে মরছি জনি দাঁড়ে দাঁড়ে। যখন দ্বীপ্রহরে পাখিও গাইছে না গান, কুকুরটিও ঝিমোচ্ছে ছায়ায়। ঠিক মতো করে করতে পারলুম কি না জানি না। 3 নম্বর, একটা বাতাস থেকে আরেকটা বাতাসে গড়িয়ে পড়তে পড়তে আমার রক্তবর্ণ। আমার চুলচেরা একটা সিঁড়ি শূন্যের মাঝখানে থতমত। একটা দেয়াল, আর কোনো দেয়ালের সঙ্গে যার দেখা হয়নি এ জীবনে, ঘর নয়, শরীরও না, শুধুই একটা দেওয়াল। জায়গায় জায়গায় ইঁট বেরিয়ে পড়ছে, শ্যাওলার সবুজ আস্তরণ। একটা দিক ভেঙে পড়েছে বাতাসে, ক্রোধে রক্তবর্ণ আমার নীরবতা। উঁচু হয়ে উঠছে আজ শমিত সূর্যের দিন। বেঁধে রাখা বরাহগুলিকে আজ ছুটিয়ে মারার দিন। আমাদের মৃত্যু ভয় আর রমণ স্বপ্নের ভেতর দিয়ে ঊর্ধ্বশ্বাস গাছপালা ভাঙার শব্দে জেগে উঠে আজ। হস্তির বৃঙ্ঘন আমি শুনব কি ভোরের স্বপ্নে, প্রিয় আলভারেজ। কবিতাগুলো পড়ার পর আমি কিছু কথা বলবো। আবার পড়ছি 3 নম্বর, একটা বাতাস থেকে আর একটা বাতাসে গড়িয়ে পড়তে পড়তে আমার রক্তবর্ণ। আমার চুলচেরা একটা সিঁড়ি শূন্যের মাঝখানে থতমত। একটা দেয়াল, আর কোনো দেয়ালের সঙ্গে দেখা হয়নি এ জীবনে। ঘর নয়, প্রাচীরও নয়, শুধুই একটা দেওয়াল। জায়গায় জায়গায় ইঁট বেরিয়ে পড়েছে, শ্যাওলার সবুজ আস্তরণ। একটা দিক ভেঙে পড়েছে বাতাসে, ক্রোধে রক্তবর্ণ আমার নীরবতা। উঁচু হয়ে উঠেছে আজ শমিত সূর্যের দিন। বেঁধে রাখা বরাহগুলিকে আজ ছুটিয়ে মারার দিন। আমাদের মৃত্যু ভয় আর রমণ স্বপ্নের ভেতর দিয়ে ঊর্ধ্বশ্বাস ডালপালা ভাঙার শব্দে জেগে উঠে আজ। হস্তির বৃঙ্ঘন আমি শুনব কি ভোরের স্বপ্নে, প্রিয় আলভারেজ। 4 নম্বর, আমাকে দুহাত দিয়ে ধরে থাকো আমার হৃদয়। এক অসীম আতুর জীব রাত্রির বৃষ্টিতে চিরকাল থেকে যে ভিজে চলেছে সূর্যের রশ্মিতে জড়িয়ে মরিয়ে। একাকার এই ভোরবেলা আমাকে ধরে থাকো 2 হাতে। আমি হাসির 2 হাতে, আমি হাসির ছায়ার ভেতর দিয়ে পালিয়ে যাচ্ছিলাম এক অর্থহীন ভবিষ্যতের দিকে। মুহূর্তের জন্য আমার গলায় ভর করেছিল মধ্যরাতের ট্রাক। তবু বৃড়া অবনত আমার শিশ্ন যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। শীতেই কুকুরছানার চোখের ভেতর দিয়ে যুগে যুগে শরণার্থী পৃথিবীর দিকে হাত বাড়িয়ে দিয়েছে আমার আঙুল বাঁকানো নখের শাড়ি, লোলুপ উজ্জ্বল হন্তারক। আবার, আমাকে দুহাত দিয়ে ধরে থাকো আমার হৃদয়। সুন্দর। এক অসীম আতুর জীব রাত্রির বৃষ্টিতে চিরকাল থেকে যে ভিজে চলেছে সূর্যের রশ্মিতে জড়িয়ে মরিয়ে। একাকার এই ভোরবেলা আমাকে ধরে থাকো 2 হাতে। আমি এবার 2 হাতে আমি নয়, আমাকে এই ভোরবেলা আমাকে ধরে থাকো, এই ভোরবেলা আমাকে ধরে থাকো 2 হাতে।
আমি হাসির ছায়ার ভেতর দিয়ে পালিয়ে যাচ্ছিলাম এক অর্থহীন ভবিষ্যতের দিকে। মুহূর্তের জন্য আমার গলায় ভর করেছিল মধ্যরাতের ট্রাক। তবু বীড়া অবনত আমার শিশ্ন যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। শীত এই কুকুর ছানার চোখের ভেতর দিয়ে যুগে যুগে শরণার্থী পৃথিবীর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। তোমার আঙুল বাঁকানো নখের শাড়ি লোলুপ উজ্জ্বল হন্তারক। 5 নম্বর, আসবাবপত্রের ভিড়ে চকিত বিদ্যুতের মতো ছুটে বেড়াচ্ছে আমার মন, এক ইঁদুরছানা যার ধারালো দাঁতের জন্য আমি এখনো লিখে উঠতে পারিনি কোনো স্তবগাথা, কিন্তু জানি একদিন সে ঠিক বেরিয়ে পড়বে। এইসব অন্ধকার রোগা মোটা নানা কিসিমের পায়াভারী দুঃস্বপ্ন পেরিয়ে ছুটে যাবে। জগতের ঠাস বুনট খুলতে খুলতে তার দুপাশে ঝরে পড়বে সময় আর শূন্যতা। দেখুন, 5 নম্বর কবিতাটা পড়তে কিন্তু আমার কোথাও অসুবিধা হলো না। এখন আমি যে বলছিলাম যে কবিতাগুলো পড়া হওয়ার পর আমি দু একটি কথা বলবো। আমার অভিজ্ঞতায় দেখেছি, আমি আমার এই যে কবিতাগুলো পড়লাম, পড়বার সময় আমার মনে হলো কোথাও এই কবিতাগুলো টানা গদ্যে লেখা হয়েছে। টানা গদ্যে, রান অন কম্পোজ, টানা গদ্যে লেখা হয়েছে কবিতাগুলো। কিন্তু যখন কবি সেগুলোকে টাইপ করেছেন মোবাইলে বা কম্পিউটারে, যেখানেই তিনি টাইপ করে থাকুন না কেন, তার স্ক্রিন অনুযায়ী টাইপ হয়েছে। তার এন্টার ঠিকমতো না পড়ার জন্য পংক্তি বিন্যাস ঠিকমতো হয়নি এবং মেলে চলে এসছে। এবং এখন যেটা হচ্ছে যে মেলে চলে আসার পর সেই লেখাটি ওখান থেকে সরাসরি, এটা অনলাইন পত্রিকা বোধহয়, আমি যা দেখলাম, যতদূর আমার স্মৃতি বলছে, এটা একটি পিডিএফ সংস্করণ। পিডিএফ সংস্করণ পত্রিকাটি ছাপা ছিল কিনা সেটা জানি না, পিডিএফ সংস্করণ বলছেন। যাই হোক, তো যদি ছাপাও হয়ে থাকে, ছাপার সময়ও বিন্যাস, লাইন বিন্যাস করা হয়েছে, অথচ কোথাও কোথাও ঠিকমতো হয়েছে, কোথাও কোথাও আবার একাধিক লাইন একসঙ্গে জুড়ে গেছে। আবার কবি যে পাংচুয়েশন দেননি, জ্যোতিচিহ্ন ব্যবহার করেননি তেমন নয়, জ্যোতিচিহ্নেরও ব্যবহার রয়েছে। আবার কোথাও কোথাও যেখানে জ্যোতিচিহ্নের ব্যবহার প্রয়োজন সেখানে দেখছি জ্যোতিচিহ্ন নেই। তাহলে পাঠক যিনি কবিতা পড়ছেন তিনি তার নিজের মতো করে পড়তে পারছেন না, কারণ লাইন বিন্যাস করা হয়েছে বিভিন্ন রকমভাবে, ছোট বড় করে বিন্যাস করা হয়েছে। লাইন বিন্যাস অনুযায়ী তিনি যখন পড়তে যাচ্ছেন তখন দেখছেন যে বক্তব্যের সঙ্গতি রক্ষা হচ্ছে না, বা বক্তব্য বিষয়ের অর্থের সঙ্গতি বিন্যাস হচ্ছে না, রক্ষা হচ্ছে না, অথবা বক্তব্যটির যে কন্টিনিউটি সেটারও সঙ্গতি রক্ষা হচ্ছে না। কোথাও যেন কেটে যাচ্ছে, কোথাও যেন পরবর্তী বক্তব্য পূর্ববর্তী বক্তব্যটির সঙ্গে মিক্সড হয়ে যাচ্ছে। এটা যদি কবির কবিতা বিন্যাসের তার নিজস্ব একটি স্টাইল হয়ে থাকে তাহলে হতে পারে, সেটি আমার অজানা, হতেই পারে। আর তা যদি না হয়ে থাকে তাহলে এটা আমার মনে হয় যে ওই লাইনগুলি যেভাবে টাইপ করা হয়েছে, তারপর যেভাবে এটিকে মেলে পাঠানো হয়েছে এবং মেলে আসার পর কপি পেস্ট হয়েছে, তাতে এই বিভ্রান্তিটা হয়েছে। কারণ আমি এই জন্য এই কথাগুলো বলছি যে কবি যদি টানা গদ্যে লিখে থাকেন তাহলে পুরো লেখাটা এক টানা হয়ে যাবে। লেখক, পাঠক তার নিজের মতো করে দম নেবে, শ্বাস নেবে, তার নিজের যেমন বোধ বুদ্ধি সেই অনুযায়ী সে শ্বাস নেবে। আর তা যদি না হয়, পংক্তি বিন্যাস আছে, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে এক একটা পংক্তি অস্বাভাবিক রকমের বড়, বা একাধিক পংক্তি যেন মনে হচ্ছে একসঙ্গে জুড়ে গিয়ে একটা পংক্তি তৈরি হয়েছে। আবার জ্যোতিচিহ্ন আছে, আবার কোথাও কোথাও অনিবার্য প্রয়োজনীয় জায়গাতেও দেখা যাচ্ছে জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়নি। এইসব কারণে আমার পড়তে অসুবিধা হয়েছে। এটা হয়তো এই পত্রিকার বা এই লেখকের, কবির
কোনো ত্রুটি নয়, আমারই ত্রুটি। আমার ত্রুটিটাকেই আমি ন্যারেট করলাম, আমার ত্রুটিটাকেই আমি স্বীকার করার জন্য এতটা বিস্তারিতভাবে বললাম। আর যদি আমার ত্রুটি না হয়, যদি আমি সঠিকভাবেই যদি কথাগুলি বলে থাকি, তাহলে যারা কবিতা মেলে পাঠান টাইপ করে, তাদেরকে এই দিকে নজর দিতে বলবো। কারণ আমার ব্যক্তিগতভাবে এরকম অভিজ্ঞতা আছে। আমি নিজেই হয়তো কবিতা লেখার সময় টাইপ করেছি, টাইপ করে পরবর্তী লাইনটি যখন লিখছি, আগের লাইনটির পর আমি এন্টার মারতে ভুলে গেছি। অটোমেটিক্যালি কম্পিউটারের স্ক্রিন বা মোবাইলের স্ক্রিন অনুযায়ী লাইনটি যখন শেষ হয়ে গেছে, অটোমেটিক্যালি পরের লাইনে চলে এসছে কারসার। আমি মনে করেছি আমি বোধহয় পরের লাইন শুরু করছি, আসলে কিন্তু ওটা পূর্ববর্তী লাইনেরই কন্টিনিউটি চলছে, অর্থাৎ দুটো লাইন একসঙ্গে জুড়ে গেল। এইটা হওয়ার জন্যে এবার যখন এটা শুধু আমি নয়, আমি আমার দুর্গাপুরের আর এক কবি বন্ধুর একটি কবিতার বই আমি পাঠ করছিলাম এবং কবির সঙ্গে আমি এই বিষয়ে আলাপও করেছি, কথাও বলেছি। কবির নামও আমি বলে দিচ্ছি, কবির নাম হীরক বন্দ্যোপাধ্যায়। তার একটি কবিতার বই নিয়ে আমি কথা বলছিলাম। সেখানেও আমি দেখেছি যে এই ধরনের লাইন বিন্যাসের একটা সমস্যা হয়েছে। তা আমি কবিকে জিজ্ঞাসা করছিলাম, তা এটা এই ধরনেরই একটা ভ্রান্তি হয়, কারো কারো ক্ষেত্রে হয়ে থাকতে পারে, সেটাকে আমাদের অ্যাভয়েড করা দরকার। আর যদি এটা টানা গদ্য হয়, তাহলে টানা গদ্য অনুযায়ী প্রিন্ট করতে হবে। তাহলে আর পংক্তি বিন্যাস আছে অথচ নেই এমনটা না করাই ভালো। পাঠক বিভ্রান্ত হয়, আমি নিজে বিভ্রান্ত হয়েছি। নমস্কার।